করব। নমস্কার, আমি এসেছি বীরনগরে। বীরনগর একটি গঙ্গা ভাঙন প্রবণ এলাকা। প্রতি বছরই এখানে মোটামুটি গঙ্গার যে বিভীষিকা, সেই বিভীষিকার শিকার এখানকার স্থানীয় লোকজন হয়। এবারও হয়েছে। বিস্তীর্ণ এলাকা মোটামুটি প্লাবিত, মোটামুটি 6 থেকে 7 হাজার লোক তারা ঘর ছাড়া এই মুহূর্তে। জল যদি আবার বাড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো আবার সেটা বাড়তে পারে। এখানে প্রতি বছর যে গঙ্গা ভাঙন হচ্ছে এবং গঙ্গা ভাঙনের ফলে এলাকার লোকজন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার একটা বড় কারণ যেটা স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলা হয়েছে, এবং আমিও বলতে গেলে স্থানীয় লোক, আমার বাড়ি এখানে পাশেই। আমরাও একসময় গঙ্গা ভাঙন প্লাবিত এলাকার মধ্যেই ছিলাম। এখন সেই অর্থে রাজনগরে ভাঙন হয় না, কিন্তু মোটামুটি বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এখান থেকেও হতে পারে। তো যেটা আমাদের স্টাডি এবং স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে যেটা হচ্ছে, যে কাজ যেখানে হয় প্রতি বছর, সেই কাজগুলোর মধ্যে কোথাও একটু গলতি আছে। মানে যদি আমরা কাজটা একটু ভালো করে খেয়াল করি, এখানে একটা জায়গা আছে, আমরা দেখাবো। এখানে একটা জায়গা, পচা ঢাব বলে একটা জায়গা বলছে, এইখানে একটা বস্তার একটা ব্যারিকেড করা হয়েছিল উঁচু করে, যাতে গঙ্গার জলটা এদিকটা ঢুকতে যেতে না পারে। কিন্তু রাতের অন্ধকারে কেউ কিংবা কারা এসে সেই বস্তাগুলো খানিকটা সরিয়েছে, এবং সরিয়ে তারা জল ঢোকার একটা ব্যবস্থা করেছে, যাতে করে এলাকাতে একটা ছোটোখাটো প্লাবন হয়, এবং তার ফলে যে সরকারি সুযোগ সুবিধা হয় কিংবা ত্রাণ, তার একটা বন্টন ব্যবস্থা এরকম একটা হবে। প্যারালাল একটা সিস্টেম কীভাবে চলে এই ত্রাণের ওপর দিয়ে কিংবা মানুষের দুর্বিষহ পরিস্থিতির উপর দিয়ে, সেটা তো আপনারা জানেনই। স্থানীয় লোকজন এটাও বলছে যে তারা এতটা ইমাজিন করেনি যে এত পরিমাণে জল বেড়ে যাবে। আসলে তারা এতটা ক্ষতি হয়ে যাবে এটা কখনো তারা ভাবেনি, এভাবে তারা করেওনি। তারা হয়তো ভেবেছিল ছোটোখাটো একটা কিছু হবে, কিন্তু এখন যে ক্ষতিটা হয়ে গেল তাতে দেখা যাচ্ছে মোটামুটি 10 থেকে 12টি গ্রাম, এবং সেই গ্রামের লোকজন, সে সমস্ত লোকজন তারা বীরনগর হাই স্কুলে আশ্রয় নিয়েছে। কিছুক্ষণ আমরা বীরনগর হাই স্কুলে গিয়েছিলাম। তারপরে বাঁধ আছে আমাদের একটা সোলমানের পেছন দিয়ে, সেই বাঁধে তারা আশ্রয় নিয়েছে। আমার কথাটা হচ্ছে এটা, যে এখানে যে লোকজন যারা বছরের পর বছর এই গঙ্গা ভাঙনের যে শিকার হয়ে যাচ্ছে, তারা কেন গঙ্গা ভাঙনের শিকার হচ্ছে, তার কারণটা যেটা হচ্ছে, মেন কারণ যে এখানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট দীর্ঘদিন ধরে এখানে আছে, কয়েক দশক ধরে আছে, এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের একটা বড় ভূমিকা থাকে। এটা যারা নদী বিশেষজ্ঞ, যারা গঙ্গা ভাঙন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, তারাও বলছে। তো ফারাক্কা ব্যারেজের যে প্রজেক্ট, সেই ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তো হঠাৎ করে বন্ধও করা যাবে না। কিন্তু এখানকার যে হিউম্যান লাইফস, সেই হিউম্যান লাইফসের যে ভ্যালুয়েশন, সেটা আমার মনে হয় কোথাও সেই অর্থে সরকারের কাছে, সেটা কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক, তাদের কাছে বেশি নয়। আমি একটা খুব সিম্পল কথা বলছি, যে যদি এই বীরনগর এরিয়াটা যদি একটা কোনো সিটি হতো, কিংবা বীরনগর এরিয়াটা যদি কোনো মিউনিসিপ্যাল এরিয়া হতো, কিংবা যদি এখানে কোনো সরকারি বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতো, তাহলে কি সরকার কি এটাকে এভাবে ছেড়ে দিতে পারতো? যে ভাঙন হোক, প্রতি বছর 200 লোকের ঘর হারাক, প্রতি বছর লোকের ঘর ডুবে যাক, নিশ্চয়ই সেটা করতো না। তো তাদের অবশ্যই একটা প্রচেষ্টা থাকতো যে এরিয়াটাকে বাঁচানোর। এখানে এলাকাতে বাস করে দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের মধ্যে থেকে আমাদের যেটা উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে যে হিউম্যান যে ভ্যালু কিংবা ভ্যালুয়েশন অফ হিউম্যান লাইফস, দিস ইজ ভেরি লো হিয়ার। লোকজন এখানে সেটাকে সেভাবে নেয় না। লোকজন বললে কাদের কথা বলছি, যারা এইটা নিতে পারবে, যেমন সরকারের কথা বলছি আমি, এটা সেই কেন্দ্র সরকার হোক। অবভিয়াসলি এটা কেন্দ্র সরকারের একটা বড় ব্যাপার, কারণ ব্যারেজ প্রজেক্ট আছে, তাদের কেন্দ্র সরকারের আছে, ইন কোলাবোরেশন উইথ স্টেট গভর্নমেন্ট। তারা সেরকম কিছু এখানে করতেই চায় না, কারণ কি তাদের সেরকম বাধ্যবাধকতা কিছু নেই। যে কোনো জায়গার মূল্য নির্ধারণ হয় সেই জায়গার যে সেই জায়গার যে ফিজিক্যাল ভ্যালুয়েশন কী হতে পারে। সেখানে যদি ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানে যদি কোনো হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, সেখানে যদি এরকম হতে পারে যে একটা বড় সিটি আছে, এখানে সিটিটা যদি জলের তলায় চলে যায় তাহলে বড় রকমের ক্ষতি হবে। এই সমস্ত কিছুর উপরে এখানে যে সাধারণ দিন কাটা মানুষ তারা এখানে বাস করে, তো তাদের ক্ষেত্রে ওই জায়গাটা যাওয়ার সম্ভাবনা খুব কম যে সরকার তাদেরকে নিয়ে গভীরভাবে ভাববে। এখনকার 2026-এর গোটা দুনিয়াতে হাইটেক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা, এবং গোটা দুনিয়াতে আমরা যা ব্যবস্থা দেখছি, সমুদ্রের তল দিয়ে টানেল হচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে টানেল হচ্ছে, এবং সমুদ্রের নিচ দিয়ে নদীর নিচ দিয়ে মেট্রো চলছে, এই সমস্ত ব্যবস্থা আছে। তো এখানে কি সেই হাইটেক ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা কি এই জিনিসটাকে আটকাতে পারি না? অবশ্যই আমরা আটকাতে পারি, কিন্তু এটা আমার মনে হয় একটা সদিচ্ছার অভাব। আর একটা লোকাল যারা লোকজন আছে, সেই লোকাল লোকজনদেরও একটা তারাও সেই অর্থে সেরকমভাবে কোনো আন্দোলন করে তুলতে পারেনি যে সরকার বাধ্য করবে। তারা আসলে আন্দোলন গড়ে তোলা সম্ভবও নয়। এটা আমাদের মুখে বলতে সহজ, কিন্তু কাজে করতে খুব সহজ ব্যাপার নয়। কারণ গরিব সাধারণ মানুষ তারা কী আন্দোলন করবে? তারা আন্দোলনের মুখ হয়ে উঠতে পারে না, উঠতে দেওয়াও হয় না। তাই এই একটা পরিস্থিতির মধ্যে এখানে আছে। আর যেটা হচ্ছে, আমরা কিছুদিন আগে যদি আমরা দেখি, 1-2 দিন আগে ভূতনির একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, ভূতনির বাঁধে।
তার সঙ্গে আমাদের এখানে পরিস্থিতি হয়েছে, আমরা আজকে এসছি ভাঙন প্রবণ এলাকাগুলো দেখেছি এবং যেগুলো রিলিফ সেন্টার বানানো হয়েছে টেম্পোরারি সেখানেও গেছি। সব জায়গায় দেখে আমরা আজকে মোটামুটি যাচ্ছি, দেখব আমরা আগামীতে কতটুকু এখানে সাহায্য করতে পারি। যদি সেরকম আমাদের পরিস্থিতি হয় তো আমরা খানিকটা রিলিফ ওয়ার্ক আপনাদের সাহায্য নিয়ে করব। তো আমি সবাইকে যেটা ভাবার কিংবা বলার জন্য যেটা বলছি যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে একটু সচেতন থাকুন, সজাগ থাকুন এবং আমরা যতটুকু কাজ সরকারি স্কিমে হয় কিংবা যে পরিমাণ টাকা সরকার থেকে আসে সেই পরিমাণ টাকার যাতে যথাযথ যাতে ব্যবহার হয় এবং সেটা যাতে অপচয় যাতে না হয়ে যায় এবং সেটা যাতে একটা বৃহৎ অংশের টাকা যাতে আমরা কমিশন দিতে, লোককে কন্ট্রাক্টারি পেতে, সমস্ত কিছুর উপরে যদি চলে যায় তাহলে তো স্বাভাবিকভাবে কাজ ভালো হবে না। তাই এটা আপনাদের একটু দেখার একটা ব্যাপার। তো এই হচ্ছে আজকের এখানকার পরিস্থিতি, দেখে তো মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, নমস্কার।